একগুচ্ছ গোলাপ আর কেক দিয়ে সায়েম মানে আমার স্বামী ঘরে ঢুকে পেছন থেকে জড়িয়ে ধরল। কী ব্যাপার, কি হয়েছে? আমি খানিকটা অবাক হয়ে বললাম, আহ রূপা, আজকে আমাদের 12তম বিবাহবার্ষিকী। সরি, একদম মনে ছিল না। তুমি ফ্রেশ হও, আমি সালিয়াকে বলছি তোমাকে চা দিতে। একদম না, আগে কেক কাটা হবে, তারপরে সব কিছু। 12টা বাজতে আর বেশি বাকি নেই, সময় শেষ হয়ে যাচ্ছে তো। আমাদের 10 বছর বয়সে দুটি যমজ সন্তান আছে। তারা দুজনেই খানিকটা দূরে দাঁড়িয়ে বাবা মায়ের ভালোবাসা দেখছে। আমি নিজেও চাই তারা বাবা মায়ের মধ্যে সহজ সুন্দর সম্পর্ক দেখে বড় হোক, যাতে করে বড় হলে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে, সম্মান দিতে পারে, শ্রদ্ধা করতে পারে, ছোট বড় চাহিদাগুলো পূরণ করতে পারে। বাচ্চারা তো দেখেই শিখে। ছেলেদের নিয়ে সুন্দরভাবে আমরা কেক কাটলাম। সায়েম অনেকগুলো ছবি তুলল, ফেসবুকে সেগুলো আপলোড করলো। সুন্দর সুখী জীবন, আসলেই সুন্দর। সায়েমের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বয়স যখন মাত্র 17, তখন সায়েমের সাথে আমার বিয়ে হয়। শুনতে খারাপ শোনা গেলেও আসলে ওর ফ্যামিলি আমাকে পছন্দ করেছিল আমার সৌন্দর্য দেখে, এবং সায়েম নিজেও তাই। ওর আমার বয়সের ব্যবধান প্রায় 11 বছর, কিন্তু ছেলে বেশ ধনী পরিবারের। এই শহরে মোটামুটি সবাই ওদেরকে চেনে, তাই আমার নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে কোনো প্রকার আপত্তি করা হয়নি। আমার পড়াশোনার ইতি অবশ্য সেখানেই হয়েছিল, তবে এমন কখনো হয়নি অফিসের দোহাই দিয়ে সে আমাকে কথা দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। প্রতি 2-3 মাস অন্তর অন্তর আমরা বিয়ের 12 বছর পরেও সিনেমা দেখতে যাই। মাসে অন্তত একদিন বাইরে রেস্টুরেন্টে খেতে যাই। আমি অনলাইনে ড্রেস পছন্দ করি, তাতে সায়েমের কোনো আপত্তি নেই। অবশ্য সায়েম জানে আমি একসময় অতটা খরচে স্বভাবের ছিলাম না। আমি সংসারী মেয়ে, সংসার গুছিয়ে রাখতে পছন্দ করি। সায়েম কিছুদিন পরপরই আমাকে এটা সেটা গিফট দেয়। যেমন আজকে কেক কাটার পরেও আমাকে একজোড়া ডায়মন্ডের কানের দুল উপহার দিয়েছে। সায়েম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তবে সবসময় যে আমাকে দামি উপহার দেয় তা কিন্তু না। মাঝে মাঝে সে আমাকে কাচের চুড়ি, টিপের পাতা এসব দিয়েও প্রেমিকের পুরুষের মতো আহ্বান জানায়। আমার টং দোকানের চা খুব পছন্দ। আমরা যখন এসি গাড়ি থেকে নেমে দোকানে দাঁড়িয়ে চা খাই, তখন সবাই একটু অবাক হয়। রাস্তার পাশের ফুচকাতেও তার কোনো আপত্তি নেই। খোলা রিকশায় ঘুরতেও সে খুবই সাবলীল, অথচ ওর মতো উচ্চবিত্ত ফ্যামিলির ছেলের এসব মানায় না। তবু সে আমাকে খুশি করার জন্য হয়তোবা এসব করে। সে যত ব্যস্তই থাকুক, প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর আমাকে অবশ্যই ফোন দেবে, এবং ফোন দিতে না পারলেও অবশ্যই টেক্সট করবে। একবার ফোন না ধরলে বারবার ফোন দিতেই থাকবে, অনেকটা প্রথমবার প্রেমে পড়া কিশোরের মতো। আমার বাচ্চাদের স্কুলের বন্ধুদের মায়েরা প্রায় বলে, ভাবি আপনি কপাল করে জন্ম নিয়েছেন, এমন স্বামী আজকাল পাওয়া যায়। খুব সুন্দর রোমান্টিক একটা জীবনযাপন করছি আমি। কোনো অভাব নেই, দায়িত্ববোধ নেই, ভালোবাসার কমতি নেই। বলতে গেলে আমি মোটামুটি দুনিয়াতে জান্নাতে বসবাস করছি। কিন্তু একটা তিতা সত্য হচ্ছে, আমি সায়েমকে ভালোবাসি না, একদম বাসি না। বরং বলতে গেলে আমি ওকে ঘৃণা করি। চাপে পড়ে সংসার করছি। না না, আমার কিন্তু মাথা খারাপ হয়নি। সত্যিই আমি ওকে ভালোবাসি না। মধ্যবিত্ত মেয়েদের ভালো না বাসলেও অনেক সময় সংসার করতে হয়। তবে এমনটা নয় যে আমার অন্য কোনো বয়ফ্রেন্ড আছে, কিংবা আমি অন্য পুরুষে আসক্ত। বিয়ের প্রথম দিকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ওদের বিশাল বড় বাড়ি, আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। কিভাবে মানিয়ে চলবো কিছুই বুঝতে পারিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই সায়েমের ভালোবাসা আমাকে সব কিছুই ভুলিয়ে দিল। ও যখন হানিমুনের কথা বলল থাইল্যান্ডে যাবে, আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম, কারণ আমার পাসপোর্ট নেই। এই কথাটা বলতে কেমন যেন লাগছিল। তবে থাইল্যান্ডে আমাদের সুন্দর একটা ট্যুর হয়েছিল। সারা জীবন সেই স্মৃতি আমার মনে থাকবে। এমনকি ওর অনেক অফিস ট্যুরেও আমি ওর সঙ্গিনী হয়েছি। ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। আমি ডুবে গেলাম সায়েমের অনন্ত ভালোবাসায়। আল্লাহর কাছে হাত তুলে সবসময় দোয়া করতাম, ওর সমস্ত বিপদ আপদ যেন আল্লাহ পাক আমার উপর দেন। ও যেন নিরাপদে থাকে, ওর যেন অসুখ বিসুখ না করে। একমাত্র রূপ ছাড়া আর কোনো কিছুই নেই আমার। ভয় হতো ওকে হারানোর। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পর ও যখন আমায় জাপটে ধরত, নিমিষে ভয় কেটে যেত। কিন্তু একদিন সেই ভয় সত্যি হলো।
সে অসম্ভব ভালোবাসার গল্পে একটা ফাটল ধরল। সায়েমের অফিসে তখন এক অসম্ভব সুন্দরী ললিতা জয়েন করেছে। গুঞ্জন শুনেছিলাম আমার সায়েমের সাথে নাকি তার সম্পর্ক আছে। আমল দেয়নি, সেটা ভুল ছিল। এক ভর সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমাকে বের করে দিতে ওর বিন্দুমাত্র সমস্যা হয়নি। আমি দেখেছিলাম ওর বিভৎস কদাকার রূপ, যা এতদিন মুখোশের আড়ালে ছিল। চলে এসেছিলাম বাবার বাড়ি, আর তো কোথাও যাবার জায়গা নেই। গুনে গুনে 3 মাস 28 দিন পরে সায়েম এসে উপস্থিত হয়েছিল। অপরাধীর মতো মুখ করে ক্ষমা প্রার্থনা করতে যাবে ঠিক এমন সময়ে আমার প্রসব বেদনা ওঠে। আমার সন্তানের জন্ম হয় নামকরা একটা প্রাইভেট হসপিটালে। আমাকে হসপিটালে নেওয়া হয়েছিল সায়েমের গাড়িতে করে। সাধারণভাবে বিলটাও ওই মিটিয়েছিল। আবারও গুঞ্জনের মতোই পরে কানে খবর এসেছিল মেয়েটি মানে আমার স্বামীর সেই প্রেমিকা তার বসের সাথে নানান কর্ম ঘটিয়ে সায়েমকে পাশ কাটিয়ে গেছে। সবাই বলে আমি ভাগ্যবতী। আমি মনে মনে হাসি। সত্যিই তো, জীবনের 12 বছরের মধ্যে 4 মাস আমার কষ্টে কেটেছে, বাকি পুরোটাই তো একেবারে রোমান্টিক সিনেমার মতো সুন্দর। সায়েমকে আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়নি। আমার যমজ সন্তান হবার পর হসপিটালে আমার পরিবার আমাকে বুঝিয়েছে, পুরুষ মানুষ ওরকম একটু হয়, একটু ভুলভাল করেই থাকে। তবে এখন তো সে ফিরে এসেছে, আর আমাদের মধ্যে যেহেতু ডিভোর্স হয়নি, তাই সমস্যা কোথায়? আসলেই তো, সমস্যা কোথায়? তবে মনে মনে তাকে ঘৃণা করতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। সায়েম প্রাণপণে চেষ্টা করেছে আবার আগের রূপাকে ফিরিয়ে আনতে, কিন্তু আমি জানি সেটা আর কখনোই সম্ভব না। কারণ আবারও কোনো সুন্দরী স্মার্ট আধুনিক মেয়ে যে তার মাথা ঘুরিয়ে দেবে না, এই সম্পর্কে আমি আর এখন নিশ্চিত নই। তবে টিপিক্যাল নিম্ন মধ্যবিত্ত পরিবারে এসএসসি পাস একজন মেয়ের পক্ষে সমাজের বিপক্ষে গিয়ে, সবার বিপক্ষে গিয়ে 2টি বাচ্চা নিয়ে রাস্তা নেমে যাওয়ার মতো সাহস আমার মতো অনেকেরই নেই। বড় বড় কথা অনেকেই অন্যের ব্যাপারে উপদেশ আকারে বলতে পারে, নিজের বেলায় সেই মেনে নেওয়া। আমি সিঙ্গেল মাদার থাকতে পারিনি, ডিভোর্স লেটার পাঠাতে পারিনি, একা সন্তান মানুষ করতে পারিনি, অত মনোবল আমার নেই। তবে মন থেকে ঘৃণাটা করতেই পারি। ভালোবাসা তো যজন যজন দূরের কথা। একটা অতিকায় মারকোষা কিংবা তেলাপোকা দেখলে যেমন গা গুলি আসে, ওকে দেখলেও আমার অনুভূতি ঠিক তাই হয়। আর মজার ব্যাপার হচ্ছে ও নিজেও তা জানে। এর চেয়ে বড় শাস্তি ও আর কি পেতে পারে? সংসার না ভেঙেও যে কাকে শাস্তি দেওয়া যায়, এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।